মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৭১ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধন পূজার প্রচলন করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন। ইন্দ্র নিজের পুজো বন্ধ হওয়াতে রেগে গেছেন এবং বৃন্দাবনবাসীদের ভাসিয়ে দেওয়ার জন্য টানা ৭ দিন বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি চালিয়ে গেছেন। কিন্তু কৃষ্ণ সব গোপজন এবং তাদের গরুগুলোকে গোবর্ধন পর্বতের আশ্রয় নিয়ে বাঁচিয়ে দিয়েছেন। ইন্দ্র কৃষ্ণের ক্ষমতা স্বীকার করেছেন এবং অনুরোধ করছেন যাতে কৃষ্ণের পিসি কুন্তির গর্ভে জাত ইন্দ্রের পুত্র অর্জুনকে কৃষ্ণ বন্ধু করে নেন। ইন্দ্র নিজের পুত্রের প্রশংসা করে বলেছেন যে অর্জুন ধনুর্বিদ্যায় অসাধারণ নৈপুণ্য লাভ করেছে। অর্থাৎ এদিকে বৃন্দাবনে যখন কৃষ্ণ নিজের প্রভুত্ব স্থাপন করে ফেলেছেন, তখন ওদিকে হস্তিনাপুরে অর্জুন অস্ত্রবিদ্যা সম্পূর্ণ করে বিরাট ধনুর্ধর বীরে পরিণত হয়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা পাণ্ডুর দ্বিতীয় পুত্র ভীমের জন্মের কথা বলেই হঠাৎ করে হস্তিনাপুর থেকে মথুরায় চলে এসেছিলাম। মথুরার বসুদেবের এই পুত্রটি বয়সে ভীমের থেকে ছোট। পণ্ডিতেরা বলছেন পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির কৃষ্ণের চেয়ে ১ বছর ২ মাস ৮ দিনের বড়। দ্বিতীয় পাণ্ডব ভীম কৃষ্ণের চেয়ে ৪ মাস ১০ দিনের বড়। আর ইন্দ্রের প্রিয় আত্মজ অর্জুন কৃষ্ণের চেয়ে ৬ মাসের ছোট। এর আগে পাণ্ডবদের জন্মের বর্ণনা মাঝপথে ছেড়ে আমাদের মথুরায় আসতে হয়েছিল, কারণ সেখানে কংসের কারাগারে কৃষ্ণ জন্মাচ্ছেন। এবার মধ্যম পাণ্ডব অর্জুনের উল্লেখ পাওয়া মাত্রই আমরা হস্তিনাপুরে ফিরে আসি। অবশ্য আমরা ঠিক হস্তিনাপুর যাব না, আমাদের যেতে হবে শতশৃঙ্গ পর্বতে। হস্তিনাপুরের স্বীকৃত রাজা পাণ্ডু এখনো সেখানেই আছেন। তিনি তার দ্বিতীয় পুত্র ভীমকে লাভ করার পর মুনি দুর্বাসার মন্ত্রের শক্তি সম্বন্ধে নিশ্চিত হয়েছেন। স্মার্ত ধর্মশাস্ত্রকারেরা বলেন মানুষের প্রথম পুত্রটিই হলো ধর্মজ, অন্য পুত্র কন্যারা হলো কামজ। ধর্মজ এই কারণে যে পুত্রহীনতার মধ্যে যে শূন্যতা থাকে, পিণ্ডলুপ্তি তথা বংশলুপ্তির যে আশঙ্কা থাকে, প্রথম পুত্র জন্মানোর সঙ্গে সঙ্গেই সে আশঙ্কা চলে যায়। পাণ্ডুর সেসব আশঙ্কা চলে গেছে। তিনি কুন্তিকে স্বয়ং ধর্মরাজকে আহ্বানের পরামর্শ দিয়ে আক্ষরিক অর্থে একটি ধর্মজ সন্তান লাভ করেছেন। দ্বিতীয় পুত্র ভীমকে তিনি কামনা করেছিলেন আপন ক্ষত্র শক্তির প্রতীক হিসেবে। কিন্তু ক্ষত্র শক্তি অধিরাজ হবার যোগ্য নয়। এই শক্তির মধ্যে শুধু উন্মাদনা আছে। ভীম জন্মাবার পর পাণ্ডু এমন একটি পুত্র চাইলেন কুন্তির কাছে যিনি মর্ত্যবাসীর মধ্যে শ্রেষ্ঠ পুরুষ হবেন। এমন একটি পুত্র যার মধ্যে দৈব এবং পুরুষকার একাকার হয়ে যাবে, অর্থাৎ দেবতার পরম আশীর্বাদ নিয়ে সে জন্মাবে, অথচ পুরুষকার প্রতি পদক্ষেপে তাকে মহিমান্বিত করবে। পাণ্ডু বলেছেন দৈব এবং পুরুষকার এই দুইয়ের ওপর ভিত্তি করে এই লোকযাত্রা চলে। পুরুষকার এমনই বস্তু যার সঙ্গে দৈব যুক্ত হয় সময়কালে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন দৈব এবং পুরুষকার এই দুটির মধ্যে পুরুষকারের প্রাধান্য, আবার দৈবও কিন্তু ফেলনা নয়। এই পৃথিবীতে পুরুষকারহীন অবস্থায় যে শুধু দৈব বলে সাফল্য লাভ করে, মানুষ তাকে বলে লোকটা ফাঁপা, শুধু কপালের জোরে বেরিয়ে গেল। আবার যে শুধু পুরুষকারের দ্বারাই সম্পদ লাভের চেষ্টা করে এবং দৈব যদি তাকে একটুও সহায়তা না করে, সে যদি শুধুই সংসারে খেটেই যায়, আমরা তখন বলি আহা বেচারা এত খাটে তবুও ওর ভাগ্য ফিরল না। নীতিশাস্ত্র তাই বলে লোকযাত্রার প্রতীক একটি অশ্ববাহিত রথের যদি একটি মাত্র চাকা থাকে, তাহলে যেমন সে রথে গতি আসে না, তেমনি দৈব কিংবা পুরুষকার যে কোনো একটিকে বাদ দিয়ে মানুষের জীবন রথ চলতে পারে না। পাণ্ডু এই তত্ত্বটা খুব ভালোভাবেই জানেন। তাই তিনি এমন একটি পুত্র লাভ করতে চান যার মধ্যে ভাগ্য এবং পুরুষকারের দেবতার মেলবন্ধন ঘটবে। তার মনে হলো দেবরাজ ইন্দ্রের কথা। পাণ্ডু জানেন এমন একটি পুত্রের জন্য তাকে সাধনা করতে হবে। পাণ্ডু তাই তার বড় পুত্রের জন্য তপস্যায় বসলেন। এখন প্রশ্ন হলো, পাণ্ডু তার প্রথমজ পুত্রের জন্য তপস্যা করলেন না, দ্বিতীয় পুত্রটির জন্য তপস্যা করলেন না, তাহলে আজ এই তৃতীয় পুত্রের জন্য তার চেতনা হলো? নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন প্রথম পুত্রের সময় পাণ্ডুর চোখে দুর্বাসার মন্ত্রের ঘোর লেগেছিল।
কুন্তী যেমন অবিশ্বাসী হয়ে মন্ত্র পরীক্ষার জন্য সূর্যকে ডেকে এনেছিলেন, তেমনি পাণ্ডুর মনেও সংশয় ছিল, যার জন্য তিনি কোনো ঝুঁকি নেননি। ধর্মকে ডাকার পরামর্শ দিয়ে ধর্মজ পুত্রের আশ মিটিয়েছেন। দ্বিতীয় পুত্রের বেলায় তার আশ্চর্যভাব মোটেই কাটেনি। ভেবেছেন, দেখি তো একটি শক্তিমান পুত্র হয় কিনা। কিন্তু এইবার পাণ্ডু সক্রিয়ভাবে কুন্তীর সঙ্গে ইনভলভড হচ্ছেন। তিনি বলছেন, সেই অমিত প্রভাবশালী দেবরাজকে তপস্যায় সন্তুষ্ট করে আমি পুত্র লাভ করতে চাই। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। পাণ্ডুর ইচ্ছে মতো কুন্তী দেবরাজ ইন্দ্রকে সাদর আহ্বান জানালেন মিলনের জন্য। মিলন সম্পূর্ণ হলো এবং গর্ভকাল পরিপক্ক হলে ফাল্গুন মাসের এক দিনের বেলায় পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের সন্ধিক্ষণে কুন্তীর তৃতীয় পুত্র জন্মালো। ফাল্গুন মাস আর 2 ফাল্গুনী নক্ষত্রের একত্র সমারোহে এই পুত্রের নামই হয়ে গেল ফাল্গুন অথবা ফাল্গুনী। বালকের জন্মমাত্রেই আকাশ থেকে দৈববাণী হলো, এ ছেলে কার্তবীর্য অর্জুনের মতো শক্তিধর হবে, শিবের মতো পরাক্রম হবে, এই করবে সেই করবে ইত্যাদি ইত্যাদি। অর্জুনের জন্মকালে শতশৃঙ্গবাসী মানুষজনেরা অনেক শুভেচ্ছা জানিয়েছিলেন। সেখানে স্বর্গে দুন্দুভি বেজেছিল, পুষ্পবৃষ্টি হয়েছিল, লোকপিতারা আকাশ থেকে বীর পুত্রের মঙ্গল কামনা করেছিলেন, গন্ধর্বরা গান গেয়েছিলেন এবং সেই তালে তালে নৃত্য করেছিলেন আয়তলোচনা অপ্সরারা। এই অপ্সরাদের মধ্যে একটি নাম উল্লেখযোগ্য। ভবিষ্যতে এই নাম আবার অর্জুনের সামনে আসবে। তার নাম উর্বশী। তবে এই উর্বশী সেই উর্বশী কিনা সে না হয় আমরা পরে জানব। আপাতত এইটুকুই, স্বর্গের অপ্সরা উর্বশী অর্জুনের জন্মোৎসবে নৃত্য করে গেলেন। অর্জুনের জন্মে পাণ্ডু বেশ একটু উৎসাহিত হয়ে উঠলেন। দুর্বাসার বশীকরণ মন্ত্র এবং কুন্তীর উর্বরতায় তিনি এতই খুশি হয়ে উঠলেন যে তিনি আবারও কুন্তীর কাছে পুত্র লাভের জন্য অনুরোধ করতে লাগলেন। কুন্তী এবার বিরক্ত বোধ করলেন। বললেন, খুব বিপদের সময়েও এই নিয়োগের পদ্ধতিতে চতুর্থ পুত্র উৎপাদনের কথা ভদ্রজনে অনুমোদন করেন না। 3টি পুত্র লাভের পর এবার যদি ওই একই উপায়ে আমি চতুর্থ পুত্র লাভ করি, তবে লোকে আমাকে শৈরিনী বলবে। আর তারপরে যদি আরো একটি মানে 5ম পুত্র চাই, তবে আমাকে বেশ্যা বলবে লোকে। কুন্তী সানুনয়ে পাণ্ডুকে বললেন, তুমি ভদ্রজনের আচার আচরণ জানো, কাজে সব জেনে যেহেতু এমন অনুরোধ তুমি করছো, তাতে বুঝি তুমি কোনো ভাবনা বিচার না করে বেখেয়ালে এসব কথা বলছো। পাণ্ডু আর কথা বাড়াননি। 3টি পুত্র লাভ করে তিনি যথেষ্টই আনন্দ লাভ করেছেন এবং এর পরে কুন্তীর কাছে আর কি বা তিনি চাইতে পারেন। ভরত বংশের পরম্পরা রক্ষার জন্য কুন্তীর কাছে তিনি ঋণী হয়ে গেছেন। পাণ্ডুর খুশি হবার আরও কারণ ছিল। ওদিকে ধৃতরাষ্ট্র শতপুত্র লাভ করেছেন, কিন্তু ভাইতে ভাইতে অসম্ভব শ্রদ্ধাভাব থাকা সত্ত্বেও যেটুকু রেষারেষি থাকে, সেই রেষারেষিতে পাণ্ডু জিতে গেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্রের চেয়ে বয়সে বড়। রাজবংশে এই বয়সাধিক্যের মূল্য আছে। পাণ্ডু এখানে জিতে গেছেন। কিন্তু কুন্তীরও পুত্র হলো, গান্ধারীরও পুত্র হলো। প্রসিদ্ধ ভরত বংশের এই 2 কুলবধূই পুত্র লাভ করার সঙ্গে সঙ্গে তাদের মর্যাদাও অনেক বেড়ে গেছে। কিন্তু এরই মধ্যে যে পুত্রহীনা রমণীটি আপন দুর্ভাগ্য বহন করে স্বামী এবং সপত্নীর উদ্ভাসিত মুখ সদা সর্বদা দেখে যাচ্ছিলেন, তিনি আর কেউ নন, পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী মাদ্রী। মাদ্রী অসাধারণ রূপবতী এবং যৌবনবতী। পুত্র লাভের ব্যাপারে তার নিজের কোনো দোষ নেই। এমন যদি হতো যে কুন্তীরও পুত্র নেই, তাঁরও পুত্র নেই, তখন একই সুসমতায় স্বামীর কাছে ধরা দিতেন তাঁরা। কিন্তু কুন্তীর পুত্র লাভের পর থেকেই মাদ্রীর মনে একটি মানসিক চাপ তৈরি হয়েছে। তার মনের মধ্যে জটিলতাও কিছু বেড়েছে। সেদিন শতশৃঙ্গ পর্বতের এক বিজন স্থানে দাঁড়িয়েছিলেন পাণ্ডু। কুন্তী তার 3 পুত্রকে নিয়ে ব্যস্ত আছেন। কাছে পিঠে তপস্বী সজ্জনেরাও কেউ নেই। মাদ্রী আস্তে আস্তে পাণ্ডুর কাছে এগিয়ে এসে কিছু গোপন কথা বলার জন্য প্রস্তুত হলেন যেন। মাদ্রী বললেন,
তোমার পুত্র উৎপাদনের ক্ষমতা নেই সে কথা আমি জানি, এবং তাতে আমার দুঃখও নেই। কিন্তু আমি রাজকন্যা, আমার গর্ভধারণের যোগ্যতাও আছে, অবশ্য তাতেও আমি দুঃখ পাই না। ওদিকে গান্ধারীর শতপুত্র জন্মেছে জেনেছি, তাতেও আমি এমন কিছু দুঃখ পাই না। কিন্তু তোমার বড় রানী কুন্তির সাথে আমার কিসের তফাৎ আছে? না রূপে না গুণে, সব ব্যাপারেই আমরা সমান। কিন্তু সমান হওয়া সত্ত্বেও কুন্তির পুত্র আছে, আমার নেই, এই দুঃখই আমাকে বিঁধে মারছে। মাদ্রি বললেন, কুন্তি যদি আমাকে একবার গর্ভধারণের সুযোগ দেয় তবে আমার প্রতি তার যথেষ্ট অনুগ্রহ প্রকাশ করা হবে, আর তোমারও সেটা ভালোই হবে, তোমার বংশ বাড়বে। কিন্তু হাজার হোক, কুন্তি আমার সতীন, তাকে আমি নিজের মুখে কথা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমার উপর যদি তোমার কোনো ভালোবাসা থাকে তবে তুমি তাকে কথা জানাতে পারো, কিন্তু আমি বলবো না। পাণ্ডু মাদ্রিকে যথেষ্টই ভালোবাসতেন, হয়তো কুন্তির চেয়ে একটু বেশি। ছোটবেলা থেকে নানান জটিলতার মধ্যে মানুষ হওয়া বিবাহিতা কুন্তির মধ্যে যুবতী সুলভ চঞ্চল রমণীয়তার চেয়ে গৃহিণী সুলভ প্রবণতা বেশি ছিল। এদিক দিয়ে ছোট রানী মাদ্রির বিলাস বৈদগ্ধ্য অনেক বেশি। তার বয়স কম, কিন্তু সরসতা বেশি। মাদ্রি প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে পাণ্ডু বলেছেন, আমিও এই একই কথা ভাবছি মাদ্রি, কিন্তু আমি তোমায় বলতে পারছি না। তুমি আবার আমার কথায় কি মনে করো না করো সেই ভেবেই কিছু বলিনি মাদ্রি। আমার ভাবনার সঙ্গে তোমার ভাবনা যখন মিলে গেছে, অতএব আমি এই বিষয়ে চেষ্টা করব। কেননা আমার ধারণা, আমি যদি কুন্তিকে বলি তবে তিনি অবশ্যই রাজি হবেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 80 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।